আজ শুনছেন ভূতবাগানের কথামালায় শেক্সপিয়ার রচিত মার্চেন্ট অফ ভেনিস গল্পটির দ্বিতীয় খণ্ড। গ্রাসিয়ানো আর সালারিও মুখোশ পরে একটা চালাঘরের সামনে এসে লরেঞ্জোর জন্য অপেক্ষা করে। এখানেই সে এসে দেখা করবে বলেছিল। সময় উত্তীর্ণ হয়ে যায়। গ্রাসিয়ানো বলে, প্রেমে পড়া লোকেরা ঘড়ির আগে ছুটে চলে। যাবার আগে যা খিদে থাকে খাবার পর তা আর থাকে না। যে ঘোড়া নতুন উৎসাহ নিয়ে গোড়ার দিকে ছুটতে থাকে সে কি আর সেই উদ্যম নিয়ে ফিরে আসতে পারে? ইত্যাবসরে লরেঞ্জো খুব ব্যস্তভাবে এসে পৌঁছল। বড্ড দেরি হয়ে গেছে, ক্ষমা করো। অবশ্য বউ চুরি করতে গেলে সবারই এরকম দেরি হয়ে থাকে। তার জন্য প্রধানত দায়ী হচ্ছে প্রেম। এখানেই আমার ভাবি শ্বশুরমশাইয়ের বাড়ি। এসো। লরেঞ্জো সদল বলে আসে সাইলকের বাড়িতে। দরজায় কড়া নাড়তেই বেরিয়ে এসে ছোকরা চাকর বেশে জেসিকা। লরেঞ্জো ওকে দেখেই চিনতে পারে। জেসিকা একটা বাক্স লরেঞ্জোর হাতে দেয়। লরেঞ্জো বলে, তুমি নেমে আমার সঙ্গে পালিয়ে এসো। তুমি আমার মশালচি হবে। জেসিকা লজ্জা পায়। সর্বনাশ, তোমার মশালচি হলে যদি জানাজানি হয়ে যায় ব্যাপারটা, তার চেয়ে বরং আমাকে লুকিয়ে রাখবার ব্যবস্থা করো। কোনো গোপন আস্তানায়। মুখোশ অভিনয়ের সঙ্গীদের সঙ্গে লরেঞ্জো এগিয়ে চলে। পথে দেখা হয় অ্যান্টিনিওর সঙ্গে। গ্রাসিয়ানো অ্যান্টিনিওর নাম ধরে ডাকতে অ্যান্টিনিও অবাক হয়ে বলে, চিনতেই পারা যায় না একেবারে। যাকগে, ভালোই হলো, দেখা হয়ে গেছে। এদিকে রাত 9টা বাজতে চলল। মুখোশ অভিনয় আজ রাতে বন্ধ রাখলেই হয়। বাতাস বদলে গেছে। বাসানিও আজই রওনা হবে। গ্রাসিয়ানোর খুব আনন্দ হয় খবরটা শুনে। ভালোই হলো। আমার আনন্দই হচ্ছে আজ রাতে বাসানিওর সঙ্গে সমুদ্রে পাড়ি দিতে পারবো বলে। এদিকে মরক্কোর রাজকুমার যে ঘরে পেটিকোটগুলো ছিল সেই ঘরে আসে। পার্সিয়ানোর সঙ্গে আসে। প্রথম পেটিকাটি সোনার উপর খোদাই করে লেখা, যে আমায় বেছে নেবে সকল কাম্য তার লাভ হবে। দ্বিতীয়টি রূপোর, তার উপর লেখা আছে, আমায় যে বেছে নেবে তার যোগ্য প্রতিদান লাভ হবে। আর তৃতীয়টা সীসার, তার উপর লেখা আছে, আমায় বেছে নিলে তার সব কিছু যোগাবার দায়িত্ব নিতে হবে। তিনটের মধ্যে একটিতে আছে আমার নিজস্ব প্রতিকৃতি। যদি আপনি সেটা বেছে নিতে পারেন তাহলে আমি হব আপনার। মরক্কোর রাজকুমারের মনে নানান প্রশ্ন ঘুরপাক খায়, অশান্ত ঘূর্ণির মতো। সুদূর বিদেশ থেকে কত না পানি প্রার্থী এসেছে সুন্দরী পেশিয়ার রূপসুধা পান করার জন্যে। 3টি পেটিকার মধ্যে একটাতে নাকি পেশিয়ার মূর্তি লুকোনো আছে, কিন্তু কোনটায় তা তো কেউ জানে না। শেষ পর্যন্ত রাজকুমার সোনার পেটিকা বাছাই করে পেশিয়ার কাছে চাবি চেয়ে নিলে খুলে ফেলে। পেটিকার ভেতরে একটা মরার মাথার খুলি, আর খুলির চোখহীন
কোটরে একটা কাগজের মোড়কে লেখা রয়েছে, যে কোনো জিনিস ঝিকিমিকি করলেই সোনা হয় না। এ প্রবাদ বাক্য সবারই জানা আছে। অনেকেই বাহ্যিক রূপ দেখে মজে গিয়ে প্রাণ বিসর্জন দেয়। সোনা মোড়া কবরের নিচে পোকামাকড় হানা দেয়। যদি তুমি নবীন, সাহসী আর বিচারে প্রবীণ হও, এই চিঠি পড়লে সঠিক জবাব পাওয়া যাবে না। তোমার প্রেম ব্যর্থ, এবার তুমি আসতে পারো। মরক্কোর রাজকুমার দুঃসহ বেদনায় মর্মাহত হয়ে বিদায় গ্রহণ করে। পর্ষিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঁচে যান। ঘরের পর্দা টেনে দিয়ে বলেন, রক্ষা পাওয়া গেল অবাঞ্ছিতের কবল থেকে। এমনি করেই যেন সবাই ব্যর্থ হয়ে ফিরে যায়। জেসিকার খোঁজ রোয়াব পড়ে যায়। শাইলক শেষ পর্যন্ত ডিউকের সাহায্য প্রার্থনা করে তাকে সঙ্গে নিয়ে বাসানীয় যে জাহাজে চড়ে রওনা হয়েছে সেই জাহাজখানি তল্লাশি করতে। কিন্তু ওরা যাবার আগেই জাহাজখানা ছেড়ে চলে গেছে। ডিউক খোঁজ নিয়ে জানতে পেরেছেন লরেঞ্জো আর জেসিকোকে ভেনিসার গন্ডোলায় একসঙ্গেই দেখা গেছে। এছাড়া অ্যান্টিনিও ডিউককে লিখিত পত্র দ্বারা জানিয়ে দিয়েছে বাসানীয়র জাহাজে ওদের দুজনের কেউ নেই। শাইলক পথে পথে উন্মাদের মতো হাহুতাশ করে বেড়ায়। আমার মেয়েটা খ্রিস্টানের সঙ্গে পালিয়ে গেল, আমার সর্বস্ব চুরি করে নিয়ে গেল। আমি ন্যায্য বিচার চাই। মেয়েটিকে খুঁজে বার করে সব ফেরত পাওয়ার ব্যবস্থা করতে চাই। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা শাইলককে পাগল মনে করে তার পিছু পিছু ছোটে চিৎকার করতে করতে। আমার মেয়ে সব নিয়ে পালিয়ে গেল রে। সালানিও এইসব দেখে শুনে মন্তব্য করে, আমার মনে হয় অ্যান্টিনিওর উচিত শাইলকের কাছে নেওয়া দেনাটি শর্ত অনুযায়ী দেয় সময়ের মধ্যেই পরিশোধ করা, না হলে তার জন্য শেষ পর্যন্ত খেসারত দিতে হবে। সালারিনো ওই কথাই ভাবছিল। গতকাল ওর সঙ্গে এক ফরাসির দেখা হয়। সে বলেছিল ফ্রান্স আর ইংল্যান্ডের মাঝামাঝি একটা খালে আমাদের একখানা জাহাজ নাকি ডুবে রয়েছে। যদি সত্যি অ্যান্টিনিওর জাহাজ হয় তবে চিন্তার কথা। সালানিও ওকে সতর্ক করে দেয়। খবরটা অবশ্য অ্যান্টিনিওকে জানানো বিশেষ দরকার। তবে হট করে বললে সে একেবারে মুর্ষে পড়বে। সালারিনো দুঃখ প্রকাশ করে। অ্যান্টিনিওর মতো এমন দয়ালু লোক বিরল। বাসানীয়কে বিদায়ের শুভেচ্ছা জানাবার আগে সে বলল, ইহুদি শাইলকের পাওনা মেটাবার জন্য কোনো চিন্তা করো না ভাই। তোমার যাবতীয় কাজ সেরে যথাসময়ে ফিরে এসো। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। প্রেমিকা বা অপর কেউ যেন তোমার বিষণ্ণ মুখ কখনো না দেখে। সব সময় প্রফুল্ল মনে প্রেমিকার মুখখানা ধ্যান করবে। এইসব কথা বলতে বলতে বিদায়ক্ষণে তার দু চোখ জলে ছলছল করতে থাকে। অশ্রু সামলাতে না পেরে মুখ ফিরে নিয়ে পরে কোনো রকম বাসানীয়র হাত ধরে বিদায় নিয়ে চলে এলো। সালানিও আর সালারিনো দুজনে মিলে অ্যান্টিনিওর খোঁজে বার হয়, যাতে ওকে দুটো মিষ্টি কথা শুনিয়ে সান্ত্বনা দিতে পারে। আরাগর রাজকুমার আসে পর্ষিয়ার বাড়িতে পানি প্রাপ্তি হয়ে। পেটিকার ঘরের পর্দা টেনে দেওয়া হয় আর পার্সিয়াও সঙ্গে আসে। রাজকুমার পেটিকার বৃত্তান্ত সবই শুনেছে, তাই বলে, আমি 3টি শপথ পালন করে চলব। প্রথম, আমার নির্বাচিত পেটিকাটি গোপন থাকবে। দ্বিতীয়, নির্বাচনে যদি সফল না হই জীবনে আর বিয়ে করব না। তৃতীয়, একই কারণে আমি বিদায় নিয়ে স্বস্থানে প্রস্থান করব। রাজকুমার ঘুরে ঘুরে 3টি পেটিকা এবং 3টি লেখা পড়ে। সোনার চাকচিক্য দেখে বাইরেটা বিচার করে
সবাই ওরা মূর্খের দল। রূপোর পেটিকাটি দেখে বলে, গুণ তো সত্যিই নেই, তবে আর যশ আর সৌভাগ্য পাবার আশাটা কোথায়? রূপোর পেটিকাটি বেছে নেবার পর পার্সিও তার চাবিকাঠি এগিয়ে দেয় রাজকুমারের হাতে। পেটিকা খুললে দেখা যায় তার ভিতর একটা হাদারামের ছবি। সে যেন বোকার মতোই হেসে হাতের ভেতরে মাথায় যাতে লেখা আছে, একবার নয় গুনে গুনে 7 বার ওকে পোড়ানো হয়েছে, বিচারও হয়েছে 7 বার। মায়া মরীচিকার পিছু পিছু শুধু ঘোড়াই সার হলো, শুধু পাওয়া গেছে ঝুটমুট আনন্দ। এমন বহু বোকাচন্দর আছে যারা বোকামি ঢাকে। রূপোর পেটিকাটি শুধু নিজের মাথাটাই বারবার দেখতে হবে। আরাগর রাজকুমারের বুঝতে বাকি থাকে না, তাকে বেয়াকুব বানানো হয়েছে, আর যতক্ষণ এখানে অপেক্ষা করবে ততক্ষণ বোকা দণ্ড দিতে হবে। অতএব মানে মানে সরে পড়াই যুক্তিসঙ্গত। রাজকুমার মাথা নত করে বিদায় নিয়ে চলে যায়। যাবার পর পর্ষীয় পেটিকা ঘরের পর্দা টেনে দিতে দিতে বলে, ওর মনে একটু তৃপ্তির চিহ্নও ফুটে ওঠে। যাক, বাঁচা গেল। এমনিকারে যেন সবাই ফিরে যায়। এরপরে আবার কোন মূর্তি আসবে সেই ভাবনায় মগ্ন হবার আগেই দাসী নেরিসো বলে, দিদিমণি, ভেনিস থেকে এক যুবক একেবারে বাড়ির দোরগোড়ায় এসে হাজির হয়েছে। সে বলেছে তার মনিব কতকগুলি ভেট পাঠিয়ে দিয়েছে আপনাকে, আর তিনি নাকি কিছুক্ষণ বাদে আসবেন। অবশ্য সৎ ইচ্ছা আর অভিনন্দনও পাঠিয়েছেন। কত যে মহামূল্যবান উপহার! এমন সুন্দর প্রেমের দূত আর দেখিনি আমি। এপ্রিল মাসের দিনগুলো যেমন সুগন্ধ ফুলের ডালি নিয়ে আসে, ও যেন সেই রকম তার মনিবের বার্তা বহন করে এখানে আগেই এসেছে। অ্যান্টোনিওর পণ্য বোঝাই জাহাজখানি সত্যি ডুবে গেছে। যে জায়গায় জাহাজখানা ডুবেছে তার নাম গুডউইন্স। ভয়ানক বিপদ সংকুল আর চোরাবালিতে ভরা এই জায়গাটা। সালারিনো খবর শুনে অবধি ওর মনটা বড় খারাপ। সে সমবেদনা জানায় সালানিওর কাছে। আহা, অ্যান্টোনিও বড় ভালো মানুষ, এইটাই যেন ওর শেষ লোসকান হয়। এসব লোক প্রাতঃস্মরণীয়। এমন সময় শাইলককে আসতে দেখা যায় উদ্ভ্রান্তের মতো। ওদের দেখে সে দাঁড়িয়ে পড়ে। মেয়েটা পালিয়েছে, দেখবে এর জন্য ওর নরক বাস অবধারিত। রক্ত মাংস দিয়ে জন্ম লওয়ার এই পরিমাণ। সালারিনো আর সালানিও সমবেদনা জানায়। পাখির ছানার পালক উঠলেই সে বাসা ছেড়ে পালায়, এ তো সবাই জানে। অবশ্য রক্ত মাংসটা ওর আলাদা। একজন কোষ্ঠী পাথরের মতো কালো, আর একজন হাতির দাঁতের মতো ফর্সা। থাকলো ওসব কথা। অ্যান্টোনিওর নাকি কোনো জাহাজডুবি হয়েছে শোনা যাচ্ছে। শাইলক দীর্ঘশ্বাস ফেলে। একেই বলে গোদের উপর বিস্ফোরা। রিয়ান্টোর বাজারে তো মুখ দেখানো যায় না। লোকটা খরচের অন্ত ছিল না। একদিন যে ঘোরাফেরা করত বিত্তবান সওদাগরের মতো, আর আজ সে রিক্ত। আমাকে তখন সে সুদখোর বলে গালিগালাজ করত। এখন খেলা সামলাক, বুঝুক, নিজের চুক্তির কথা মনে করুক। সালানিও জিজ্ঞাসা করে, চুক্তির সময় মতো ঋণ শোধ না করতে পারলে তুমি আর মাংস কেটে নিয়ে করবেটা কি শুনি? শাইলকের চোখে মুখে হিংসার প্রতিচ্ছবি ফুটে ওঠে। শুনবে কি করব? অ্যান্টিনোর মাংস নিয়ে আমি মাছ ধরার টোপ বানাবো। ও আমার সর্বনাশ করেছে, কত না অপমান করেছে, হেসেছে আমার ক্ষতি দেখে, আর বাধা সৃষ্টি করেছে আমার লগ্নি কারবারে। আমি ইহুদি বলে
আমায় ঘৃণার চোখে দেখেছে, ঘৃণিত করেছে সবার কাছে। ইহুদিরাও মানুষ, তাদেরও রক্ত মাংসের শরীর, দয়া মায়া মমতা সবই আছে, ওদের হৃদয়ে সবই আছে। আঘাত করলে ওদের শরীর দিয়ে রক্তপাত হয়। ওরাও মানুষ, মানুষের মতো বোধ শক্তি বিদ্যা বুদ্ধি কিছুতেই কম নেই। প্রতারণা বা বঞ্চনা করার অন্যায়কে ওরা প্রশ্রয় দেয় না। আঘাতের বদলে প্রতি আঘাতও হানতে জানে, প্রয়োজনে প্রতিশোধও নিতে জানে। ইহুদিরা যদি খ্রিস্টানদের ওপর অন্যায় করে, তবে কি সে রেহাই পাবে? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না, নেবে না প্রতিশোধের বদলা? যেমন দেখাবে তেমনি দেখতেও হবে। জানি কাজটাও অমানসিক, তবু আমি ছাড়ব না। শাইলোককে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর দেখে দুজনেই শঙ্কিত হয়। অযথা সময় নষ্ট না করে ওরা অ্যান্টনিওর বাড়ির দিকে হাঁটা শুরু করে। শাইলোকের দৃষ্টি আরও নিষ্ঠুর হয়ে ওঠে। পথিমধ্যে দেখা হয়ে যায় আর এক ইহুদি টুবালের সাথে। সে নাকি পলাতক জেসিকার খোঁজে বেরিয়েছিল। সে জেসিয়া থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত জায়গাগুলো তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে জেসিকার কোনো সন্ধান পায়নি। শাইলোক আফসোস করে, সব গেল। আমার জাতের উপর যে অভিসম্পাত পড়েনি, তাই আজ পড়ল দেখছি। 2000 ডুকাত দিয়ে ফ্রাঙ্ক কোর্ট থেকে হিরেটাও নিয়ে পালালো। তার চেয়েও যদি ওই জহরতগুলো কানে পড়ে মেয়েটা আমার পায়ের তলায় মরে পড়ে থাকতো, ডুকাতগুলো সমেত ওর মৃতদেহ আর কফিনটা আমার পায়ের কাছে গড়াগড়ি দিত, তাতেও শান্তি পেতাম। যা গেছে তার তো জোড়া নেই। খোঁজ করতে গিয়ে আরও বেশ কিছু লোকসান গেল, লাভ হলো না শেষ পর্যন্ত। টুবাল জানায়, তোমার একারই বরাত খারাপ তা নয়। ট্রিপলি থেকে ফেরার পথে অ্যান্টনিওর আরও একখানা বাণিজ্য জাহাজ ভরাডুবি হয়েছে জেসিয়ায়। শাইলোকের প্রতিহিংসামূলক উচ্চ হাসি শোনা যায়। সুন্দর একটা খবর তুমি দিলে বটে টুবাল। তারপর হাসি থামিয়ে কেমন যেন মুচড়ে পড়ে। কি জানো টুবাল, আমার ওই শয়তানি মেয়েটা একটা রাতে 4-20 ডুকাত নিয়ে শটকান দিয়েছে। এর চেয়েও আমার বুকে একখানা ছোরা বসিয়ে দিল না কেন? টুবাল জানায়, অ্যান্টনিওর অনেক পাওনাদার ভেনিসে পৌঁছেছে। ওরা বলাবলি করছিল দেউলে না হয়ে আর রক্ষা পাবে না। আরও শুনলাম জেসিকা আংটি দিয়ে একটা বাদর কিনেছে। শাইলোক দাঁতের দাঁত নিষ্পেষণ করে বলল, অ্যান্টনিওর জীবন দুর্বিষহ করে তুলেছে। ওকে আমি জ্বালিয়ে না মারলে আমার শান্তি হবে না। তুমি মেয়ের নাম করো না, ওটা আমার বিয়ের আংটি। ভালো কথা, তুমি একজন উকিল ঠিক করে আগে থেকেই সব কিছু পাকাপাকি করে ফেলো। ওই অ্যান্টনিওর কলজেটা উপড়ে নেব। ওকে ভেনিস থেকে না সরাতে পারলে আমার কাজ কারবার পণ্ড হয়ে যাবে। বেলমেন্টে পের্সিয়ার বাড়িতে বাসানিও আর গ্রাসিয়ানো হাজির হয়েছে। পর্সিয়া বাসানিওকে অনুরোধ করে, আমার মতে ঝুঁকিটা নিতে দিন কয়েক অপেক্ষা করা উচিত। কেননা পেটিকা বাছাই ফুল হলে আপনাকে হারানো অবশ্যম্ভাবী। মন যেন বলছে আমি আপনাকে পাবো। এই জন্য আমাকে ভুল বুঝবেন না। তা যদি হতো, আপন ভাগ্য পরীক্ষার আগে বেশ কিছুদিন এখানে থাকতে বলতাম, কেমন করে পেটিকারটি বেছে নিতে হয় শিখিয়ে দেওয়ার জন্য। কিন্তু শপথ ভঙ্গ করে অপরাধী হতে চাই না। আপনার চোখ দুটো দেখলে আমি নিজেকে হারিয়ে ফেলি। আমারই এক অংশ বলেই মনে হয় আপনাকে। এখন যেন সেই বাকি অংশটাও আপনাতে বিলীন হয়ে গেছে। কত না বাধা। আমি হলেও আপনার যেন নয়। বিধি যদি বাম হয় আমাকে ধিক্কার দেবেন না। আমার এই প্রগলভতা মাপ করবেন। যা কিছু বলেছি শুধু ভাগ্য পরীক্ষার সময়টা একটু পিছিয়ে দিতে। পার্সিনো আবেগ ভরে বলে,
আমি আর সন্দেহের দোলায় দুলে অপেক্ষা করতে পারছি না। আমার ভাগ্যটা তাই পরীক্ষা করতে চাইছি। পর্ষীয় জানায়, আপনি বড় অস্থির হয়ে পড়েছেন বাসনীয়। তবে আপনার প্রেমের মধ্যে কোথাও খাদ আছে মনে হয়। বাসানীয় তেমনিভাবে উত্তর দেয়। আমার প্রেমের মধ্যে কালির আঁচড় পড়ে, সেটা তোমাকে হারাবার সংশয় ছাড়া আর কিছু নয়। পর্ষীয় জানায়, হয়তো আমারই ভুল। তবে যারা নাকি মনে মনে সন্দেহ পোষণ করে, অস্থির হয়ে পড়ে, তারাই শুধু অনেক কিছু বলে থাকে। বাসানীয় বলে, তুমি যদি ভরসা দাও, প্রেম দান করে আমার প্রাণ বাঁচাবে, তাহলে সত্য যা আমি তোমার কাছে অকপটে স্বীকার করি। পর্ষিয়ার সম্মতি জানালে বাসানীয় ওর মুখের দিকে তাকায়। আমার স্বীকার উক্তির দুটি মূল কথা হচ্ছে স্বীকার করো আর ভালোবাসো। উৎপীড়নকারিণী যখন চুক্তির বাণী শিখিয়ে দেয়, ব্যথা বেদনা হয় কত না সুখে। তুমি আমাকে পেটিকা বাছাই করতে দিয়ে ভাগ্য পরীক্ষার সুযোগ দাও। পর্ষিয়া বলে, বেশ, তবে তোমার ইচ্ছেই পূর্ণ হোক। পেটিকা 3টের মধ্যে আমার একটা ছবি আছে। যদি সত্যি তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি নিশ্চয়ই ছবিখানা বেছে নিতে সক্ষম হবে। বাসানীয় অগ্রসর হলে পর্ষিয়ার সহচরী নেরিসাকে উদ্দেশ্য করে বলে, তোরা সবাই বাইরে গিয়ে দাঁড়া। উনি যখন পেটিকা বাছাই করতে যাবেন, সেই সময় বাজনা বাজাতে বলবি। যদি ওর পরাজয় ঘটে, তা যেন বাজনার মাঝে রাজহংসীর মৃত্যুর মতো শোনায়, আর আমার অশ্রুধারার মাঝে রাজহংসীর মতো ওর প্রেমের সলিল সমাধি হবে। আর উনি যদি জয়লাভ করেন, তখন ওই সঙ্গীতের সুর হবে নতুন রাজার অভিষেককালে তার অনুগত প্রজাদের অভিনন্দনের মতো। বাসানীয়র চলনভঙ্গি দেখে মনে পড়ে বীর যুবক হারকিউলিসের কথা। ট্রয়বাসী শোকার্ত হয়ে যখন সাগর দৈত্যের হাতে কুমারীর কন্যাকে তুলে দিয়েছিল, সেই সময় হারকিউলিস যখন বীর তর্পে হাঁটছিলেন, ওর হাঁটুনিটা যেন সেই ধাঁচের। আমাকে মনে হচ্ছে যেন ট্রয়ের সেই উৎসর্গীকৃত বলি, আর তোমরা সবাই যেন সর্দানির ব্যাকুল রমণীগণ। বাসানীয় পেটিকার ঘরে এসে আপন মনে ভাবে, বাইরে চাকচিক্য কিচ্ছু না। অলংকারের কলসানিতে পৃথিবী আজও প্রবঞ্চিত। বিচারালয়ে আইনের ক্ষেত্রে যার মামলা সবই যুক্তিহীন, মিথ্যা হোক না কেন, উকিল কি অভিযুক্ত লোককে গলার জোরে জিতিয়ে দেয় না? বাইরের হাক হুমকি, মুখোশ পরে শাস্ত্রের বুলি কপচে যাজক কি অন্যায় মেনে নেয় না? জাকজমক মুখোশের অন্তরালে অন্যায় অবিচারের মুখগুলো ঢেকে যায় না? এমন অনেক কাপুরুষ আছে যাদের সাহসের কোনো ভিত্তি নেই। তারা কি ধীরে হারকিউলিসের ওই গ্রিক যুদ্ধ দেবতা মার্সের মতো মুখে দাড়ি রাখে না? ওরা নিজেকে জাহির করে বীরের মুখোশ পরে। সুন্দরী কোনো মেয়ের মুখের দিকে তাকালে দেখা যায় তার রূপের ছটা যেন কৃত্রিম, যত সাজগোজ তত হালকা। মেয়েদের যে সোনালি চুল সাপের মতো কোঁকড়ানো, বাতাসে উড়ে রমণীর শোভা বর্ধন করে, সে চুল হয় পরচুল, আর ওই চুল কবরে শায়িত কোনো রমণীর কেশরাশি। সুতরাং রমণীর বাহ্যিক আবরণ বিপদ সংকুল, চোরা বালিতে ভরা সমুদ্র সৈকতে অনুরূপ। আসলে এই বাহ্যিক অলঙ্কার হচ্ছে লোককে ফাঁদে ফেলাবার অপকৌশল। এক সময় মিডাসের ছোঁয়ায় যে খাদ্য সোনায় পরিণত হয়েছিল, সে সোনা আমার চাই না, আর ওই পাংশু ধাতু রূপও আমার কাজে লাগবে না। শীষের পেটিকার ওপরে তেমন কিছু লেখা নেই, ওরা অবহেলিত। কাজেই ওই সীসার পেটিকাই আমি বাছাই করব, তাই হবে আমার আনন্দের আকর। পর্ষিয়ার দু চোখ বুজে আনন্দে দুলতে থাকে যেন। কত না দ্বিধা সংশয়ের মধ্যে
মনে বাসা বেঁধে দগ্ধ করছিল এতক্ষণ ধরে। আনন্দ যেন উতলে উঠেছে, নিজেকে সামলানোর দায় হয়ে উঠেছে। কিন্তু উচ্ছ্বাসের মাত্রাকে যেমন করে হোক সংযত করতেই হবে। সে নীরবে তাকিয়ে থাকে শীষের পেটিকার দিকে। বাসানীয় আপন মনে বলে, আমার আশা কি পূর্ণ হবে? পেটিকার ডালা খুলতেই দেখা যায় পেশিয়ার ছবি অপূর্ব। কোনো শিল্পী দেবতা যেন পেশিয়ার প্রাণবন্ত ছবি নিখুঁতভাবে এঁকেছেন। মনে হচ্ছে বুঝিবার চোখের পাতা দুটো সিজারের মতো নড়ছে, দুটি ঠোঁট সামান্য পৃথক। সুন্দর মুখে যেন মিষ্টি নিঃশ্বাস পড়ছে। সোনালি চুরের পাহাড় যেন মাকড়সার জাল। কীট পতঙ্গ যেমন করে মাকড়সার জালে আটকে পড়ে, পুরুষের অন্তরও সেইভাবে চুলের জালে আকৃষ্ট হয়ে। এক টুকরো কাগজে লেখা রয়েছে, এ যে দেখা যায় আপন ভাগ্যলিপি। বাইরের সৌন্দর্য দেখে সে বাছাই করে না, তার সঠিক বিচারের জন্য ভাগ্য তাকে সাহায্য করে। নতুনের পিছে না ছুটে এই নিয়ে সুখী হও, নিজের সৌভাগ্যকে ধরে রাখো। এবার তুমি প্রিয়তমার মুখের দিকে তাকিয়ে থাকো। বাসানীয় পর্ষিয়ার দিকে তাকায়। একঘেয়ে সুখ্যাতি শুনে সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। পর্ষিয়া, তুমি বলো, যতক্ষণ না তোমার নিজের মুখ থেকে সমর্থন বাণী শুনছি ততক্ষণ আমি যেন বিশ্বাস করতে পারছি না। পর্ষিয়া ভালোবেসে বলে, লর্ড বাসানীয়, এই তো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আমি নিজের রূপ বা গুণের কথা জাহির করতে চাই না। আমার কী বা মূল্য আছে একটা অশিক্ষিতা গ্রামীণ মেয়ের মতোই? তবে আমার বয়স বেশি হয়নি, এই যা। শিখে নিতে পারি অনেক কিছু। আমি তো আমার সর্বস্ব অর্পণ করেছি তোমাকে। একটু আগে আমি ছিলাম এই বাড়ির মালিক। স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ছিল আমার দখলে। এখন সবই তোমার, এমনকি আমিও তোমার হয়ে গেছি। এই নাও আমার প্রেমের আংটি। যেদিন এই আংটিটা তোমার আঙুলে থাকবে না, সেদিন তোমার প্রেমের অপমৃত্যু হয়েছে বলেই জানবে। বাসানীয় আবেগে বিভোর, বলার মতো শক্তি নেই, এলোমেলো কানে শুনছে। প্রতি শিরায় প্রবাহিত রক্তধারাই আমার প্রেমের নীরব সাক্ষী। আমি শপথ করছি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি এই আংটি অপরকে নিতে দেব না। যদি তাই হয় তবে জানবে বাসানীয় আর বেঁচে নেই। নেরিসার সঙ্গে অন্যান্য অনুচরবর্গ জয়ধ্বনি করে। গ্রাসিয়ানো ওদের দুজনের অভিনন্দন জানায়। একটা আশীর্বাদ চেয়ে নিচ্ছি এই শুভ দিনে আমি যেন বিয়ে করতে পারি। বাসানীয়কে প্রাণ ভরে আশীর্বাদ জানায় গ্রাসিয়ানো বলে, এখানে আসার পর যখন তুমি প্রেমে হাবুডাবু খাচ্ছ, তার মধ্যে নেরিসার সঙ্গে আমিও প্রেমের আদান প্রদান করেছিলাম। তোমার পেটিকা বাছাই শুধু তোমারই নয়, আমারও ভাগ্য ফিরিয়ে দিয়েছে। প্রেমের জন্য আমি ঘেমে নিয়ে যাচ্ছিলাম। তুমি যদি বিয়ে করো তবে সেও আমায় বিয়ে করবে। পর্ষিয়া নেরিসার দিকে চেয়ে ভুকুটি করে। কিরে, ডুবে ডুবে জল খাওয়া? বাসানীয় হাসে। আমার বিয়ের প্রীতিভোজের সঙ্গে তোমাদের বিয়ের আনন্দের মাত্রা দ্বিগুণ করে দেব। ইতিমধ্যে লরেঞ্জো, জেসিকা আর সালারিও এসে পড়েছে। বাসানীয় পেশিয়ার দিকে চেয়ে হাসে। আমি আমার পরম বন্ধু স্বদেশবাসীদের অভ্যর্থনা জানাচ্ছি। কিছুক্ষণ পরে বাসানীয় সালানিওর কাছে বন্ধু অ্যান্টোনিওর খবর জিজ্ঞাসা করলে সালানিওর হাতে অ্যান্টোনিওর একটা চিঠি দিয়ে বলে, ভালোই আছে, তবে মনটা খারাপ। চিঠিখানা পড়লেই সব জানতে পারবে। গ্রাসিয়ানো বলে, বন্ধু অ্যান্টোনিও, আমাদের বিবাহের খবর পেলে তুমি সুখী হতে। পুরনো গ্রিক উপত্যকায় জ্যাসনের মতো আমরাও সোনালি পশম লাভ করেছি।
সুন্দরী পর্ষিয়াকে পেয়েছি। স্যালানিও জানায়। তোমাদের লাভ হয়েছে বটে, কিন্তু ওর ক্ষতি হয়েছে। তোমাদের লাভ দিয়ে ওর ক্ষতিপূরণ করা গেলে ভালোই হতো। চিঠিখানা পড়তে পড়তে বাসানির মুখখানা বিবাদের ছায়া দেখে পর্ষিয় উদ্বিগ্ন হয়ে ওঠে। নিশ্চয় চিঠির বিষয়বস্তু মর্মান্তিক, হয়তো কোনো বন্ধু বা আত্মীয়র বিয়োগ হয়েছে। বাসানিও নিজেকে মনে মনে ধিক্কার দিয়ে পর্ষিয়ের কাছে সব কিছু অকপটে স্বীকার করে। পর্ষিয়া, আমি তোমার কাছে গোপন করেছি এমন কিছু নেই। সম্বলহীন অবস্থায় আমার প্রিয় বন্ধু অ্যান্টনিও জামিন হয়ে সাংঘাতিক এক শর্তে টাকা ধার করে আমায় দিয়েছিল। আমি ওকে ঠেলে দিয়েছিলাম এক শয়তানের কবলে। তার সব বাণিজ্য জাহাজগুলো ডুবে যাবার খবর এসেছে। সালানিও দুঃখ করে জানায়, ইহুদি উন্মত্ত সাইলক নগদ টাকা শোধ দিলেও মুক্তি দেবে না। শয়তানটা অ্যান্টনিওকে শেষ করবার জন্য দুবেলা ডিউকের কাছে যাতায়াত করছে। ও নাকি ডিউককে শাসিয়েছে, সুবিচার না হলে রাজ্যের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। ডিউকও সম্ভ্রান্ত বণিকদের মতো অনেককেই সাইলককে অনুরোধ করেছে তার এই হিংসাত্মক সংকল্প ত্যাগ করতে। জেসিকা আর চুপ করে থাকতে পারে না। আমিও বাবার মুখে শুনেছিলাম তিনি ঋণের 20 গুণ টাকা শোধ করলেও অ্যান্টনিওর দেহের মাংসপিণ্ড আদায় না করে ছাড়বেন না। পর্ষিয় বাসানুকে জিজ্ঞাসা করে, উনি তোমার সেই পরম বন্ধু যিনি এত বড় ত্যাগ স্বীকার করেছেন? বাসানের ছল ছল চোখে তাকায় প্রিয়তমা পর্ষিয়ার দিকে। হ্যাঁ, পর্ষিয়া, উনি আমার পরম বন্ধু অ্যান্টনিও, যার মতো দয়াবান আর মহানুভব ব্যক্তি জগতে বিরল। স্থানীয় ইতালীয়দের মধ্যে উনি প্রাচীন রজনীয় মহান আদর্শের একমাত্র ধারক বাহক। মাত্র 3000 ডুকাত ঋণের বিনিময়ে তিনি এই সাংঘাতিক শর্তে স্বাক্ষর করেছিলেন আমার উপকারের জন্য। পর্ষিয়া অভয় দিয়ে বলে, যত ডুকাত লাগে ওই শয়তানটাকে দিয়ে তার বিনিময়ে এই মারাত্মক ঋণের খতটা ফেরত নেবার ব্যবস্থা করো, যাতে তোমার বন্ধুর এতটুকু অনিষ্ট না হয়। উপস্থিত গির্জায় গিয়ে আমাদের বিবাহ পর্ব সেরে নেওয়া যাক। একটা অনুরোধ, এই মহাবিপদের মাঝখানে তুমি যেন তোমার পর্ষিয়ার সঙ্গে সহবাস করতে এসো না। অপর্যাপ্ত টাকা নিয়ে ভেনিসে গিয়ে সবার আগে তুমি বন্ধুর ঋণ পরিশোধ করে তাকে আমার এখানে নিয়ে এসো। আমি তোমার বন্ধুর চিঠিখানা না শুনে শান্তি পাচ্ছি না। বাসানীয় অ্যান্টনিওর চিঠিখানা পড়ে শোনায়। প্রিয় বাসানীয়, আমার সব জাহাজগুলি ডুবে গেছে। পাওনাদার আমায় আর ছাড়বে না। জানি আজ প্রায় নিঃস্ব। ইহুদির ধন আজও শোধ করা হয়নি। তারিখও উত্তীর্ণ হয়ে গেছে। সে তার পাওনা আদায় করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাকে আর বাঁচতে দেবে না। মৃত্যুর আগে যদি তোমাকে একবার দেখতে পেতাম, তাহলে আমার কাছে তোমার ঋণ থেকে মুক্তি পেত। সে যাই হোক, ভালোবাসার টানে যদি না আসতে পারো, তবে শুধু চিঠির তাগিদে আসার দরকার নেই। পর্ষিয়া কান্নায় ভেঙে পড়ে। কাল বিলম্ব না করে তুমি রওনা হয়ে যাও বার্ষিনীয়। আমি আর সহ্য করতে পারছি না। বার্ষিনীয় জানায়, তবে তাই হোক। আমি আবার না ফিরে আসা পর্যন্ত চোখে ঘুম থাকবে না। বিশ্রাম কি তাও ভুলে যাব। গল্পের পরবর্তী অংশের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।